হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর আরো একটা নতুন পর্বতে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই মিস্টার সং তাকে ডাকা নতুন রেডটাতে যাচ্ছিল, আর সে বলছিল এটা হয়তো কোনো ডি র্যাঙ্কের ডানজেন হবে। এই সময় রাস্তা দিয়ে যেতে যেতে সে মনে মনেই ভাবে, আমি হান্টার হওয়ার আগে একটা তলোয়ার বাজছিলাম, কিন্তু আমি হান্টার হওয়ার পরেও আমার তরোয়ালবাজির কোনো কিছু বদলায়নি। আমি এত বছর ধরে এত প্র্যাকটিস করার পরেও আমার তরোয়ালবাজি ডানজেনের ভেতরে কোনো কাজেই লাগে না। এই সমস্ত ভাবতে ভাবতেই সে ডানজেনের সামনে পৌঁছে যায়, আর সে তার সামনের একটা লোককে ডাকে, আর সেই লোকটা ঘুরলেই মিস্টার সং দেখতে পায় যে সেটা আর কেউ নয়, বরঞ্চ তারই এক পুরনো পার্টনার সাং জিনভো। তাকে দেখে তো মিস্টার সং বিশ্বাসই করতে পারে না। সে বলে, এটা তুমি এরকম হয়ে গেলে কবে থেকে? তুমি তো অনেক লম্বা হয়ে গেছো, আর দেখতেও বদলে গেছো। আর এই সময় মিস্টার সং এর এটাও নজরে পড়ে যে সাং জিনভোর দুটো পা পুরোপুরিভাবেই ঠিক রয়েছে। তাই সে চমকে গিয়ে সাং জিনভোকে জিজ্ঞাসা করেই ফেলে, তোমার কি একটা পা পুরো নষ্ট হয়ে গেছিল না? তার এই কথা শুনে সাং জিনভো হাসতে হাসতে বলে, আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখতে পাই যে আমার শরীরের সব অঙ্গ ঠিকই রয়েছে, আমিও জানি না কি করে। কিন্তু সাং জিনভো খুব ভালো করেই জানে যে এই কাজটা সিস্টেমই করেছে। যাই হোক, সাং জিনভোর এই কথা শুনে এখন মিস্টার সং জোরে জোরে হাসে আর বলে, বাপরে, এটা আবার কি করে হয়ে গেল? যাই হোক, যা হয়েছে ভালোই হয়েছে, কেননা তোমার মতো একটা ইয়ং ছেলের যদি এই সময় শরীর পুরো নষ্ট হয়ে যায় তাহলে ব্যাপারটা একদমই ভালো হতো না। আর এই কথা বলার পরেই সাং জিনভোর নজর যায় মিস্টার সং এর হাতের দিকে, যেটা দেখার পর মিস্টার সং বলে, আমাকে নিয়ে তুমি কোনো চাপ নিও না, এরকম একটা অ্যাক্সিডেন্ট হওয়ারই ছিল। যাই হোক, আমি এর আগে শুনেছিলাম যে তুমি বেঁচে আছো, কিন্তু তুমি যে এখন আমার সামনে এইভাবে দাঁড়িয়ে আছো আমি তো বিশ্বাসই করতে পারছি না। আর এরপরে সাং জিনভো জিজ্ঞাসা করে, তোমাকেও কি অ্যাসোসিয়েশন থেকে ফোন করা হয়েছিল? যার উত্তরে মিস্টার সং হ্যাঁ জানায়। তার মানে এখন মিস্টার সং যেই রেডে যাচ্ছে সাং জিনভো সে একই রেডেই আছে। আর এই সময় তারা দুজনেই সামনের দিকে তাকিয়ে দেখতে পায় যে সেখানে জুহি এবং বাকি দুজনও আছে, যারা সেই দিন ওই পাথরের মূর্তির ডানজেনের থেকে বেঁচে এসেছিল। আর এখন এদের মধ্যে জুহি তো জিনভোকে দেখে খুবই ইমোশনাল হয়ে যায়। সাং জিনভোরও জুহিকে দেখে খুবই ভালো লাগে, কিন্তু তার পাশের দুজনকে দেখে সাং জিনভোর একদমই ভালো লাগে না। আর মিস্টার সং এরও খুব একটা ভালো লাগে না। সেও মনে মনে ভাবে, মিস্টার কিম আমাদেরকে সেদিনকে একা ফেলে দৌড়ে পালিয়ে এসেছিল, উনি এখনো আমাদের সামনে কি করে দাঁড়িয়ে রয়েছে কে জানে। যদিও আমিও তো সেদিনকে সাং জিনভোকে ফেলে রেখে এসেছিলাম। অন্যদিকে জুহি এই সময় সাং জিনভোকে দেখে কেঁদেই ফেলে আর বলে, সাং জিনভো তুমি কত বদলে গেছো, আমি তো তোমাকে চিনতেই পারছিলাম না। আর আমি তো তোমাকে অনেক খোঁজারও চেষ্টা করেছি, তুমি ছিলে কোথায়? আর তুমি এত তাড়াতাড়ি এত লম্বাই বা কি করে হয়ে গেলে? আর তোমার পাও ঠিক হয়ে গেছে, কি করে হলো এত কিছু? এই সময় সাং জিনভো জুহিকে কিছু বলতেই যাবে, সেই সময় তারা পেছন থেকে একটা আওয়াজ পায়, আর পেছনে তাকিয়ে তারা দেখতে পায় যে কয়েকটা ক্রিমিনালকে সেখানে ডাকা হয়েছে। তারা নেমেই সাং জিনভো আর জুহিকে একসঙ্গে দেখে বলে, বাবা, হান্টাররাও কি আজকাল একে অপরকে ডেট করছে নাকি? আর এটা শোনা মাত্রই পেছন থেকে তাদের ইন্সপেক্টর তাদের বলে, চুপ করে থাকো তোমরা। আর আমরা দেখতে পাই যে এটা সেই ইন্সপেক্টরটাই যাকে একটা লোক 2 বিলিয়ন টাকা দিয়েছিল অন্য একটা লোককে মারার জন্য। এখন সেই ক্রিমিনালগুলোর জুহির পাশ দিয়ে যায় আর তাকে বলে যায়, আমরাও আজকে তোমাদের সঙ্গে ডানজেনেই থাকবো। তাদের এই সমস্ত কথাগুলো শুনে মিস্টার সং কিছুই বুঝতে পারে না। সে বলে, এই সমস্ত কি হচ্ছে? ইতিমধ্যে একটা মেয়ে এসে মিস্টার সংকে বলে, মিস্টার সাং জিনভো অ্যান্ড মিস্টার সং চিউল, আপনাদেরকে তো আজকে রেডের জন্য ডাকা হয়েছে, আমি আপনাদেরকে সবকিছু গুছিয়ে বলছি। কিন্তু তার এই কথা বলা শেষ হওয়ার আগেই মিস্টার সং আবার বলে, এখানে কি চলছে সেটা আগে বলো, এই ক্রিমিনালগুলো এখানে কি করছে? যার উত্তরে ওই মেয়েটা বলে, এরাও হান্টার, এরাও আজকে আপনাদের সঙ্গে ডানজানেই থাকবে। যেই কথাটা মিস্টার সং এর একদমই ভালো লাগে না। সে বলে, এটা কোনো কথা হলো? আমাদেরকে আজকাল ক্রিমিনালদের সঙ্গে ডানজেনে যেতে হবে? হান্টারের কি এতই অভাব? যার উত্তরে ওই মেয়েটি বলে, তেমন কোনো ব্যাপার নয়, এরা কোনো খুন খারাপি করার জন্য ক্রিমিনাল হয়নি, এদেরকে ডানজেনের ভেতরে নিয়ে গেলে আশা করা যায় কোনো সমস্যা হবে না। কিন্তু মিস্টার সং এর এখনও এই ব্যাপারটা ভালো লাগে না। যার পরে সেই মেয়েটি আবার বলে, হান্টারদের সংখ্যা আজকাল সত্যিই খুব কম, তাই আমাদের অন্য কিছু করার রাস্তা নেই। এদিকে সাং জিনভো এখন ভাবে, বাবা, আবার আজকের রেডে মিস্টার কাং টেসিকো জয়েন করছে, যে কিনা হান্টার্স অ্যাসোসিয়েশনের সার্ভেইলেন্স টিমের একজন ইন্সপেক্টর। বাকি সমস্ত ক্রিমিনালরা সি র্যাঙ্কের, আর এই ইন্সপেক্টর হলো বি র্যাঙ্কের। যাই হোক, এই সমস্ত ভেবেই সাং জিনভোর কিছু একটা উল্টোপাল্টা বলে মনে হয়, তাই সে জুহিকে বলে, জুহি, তুমি আজকে রেডে না, এসো না। যার পরে জুহি জিজ্ঞাসা করে, আর তুমি কি করবে? যাতে সাং জিনভো বলে, আমি যাচ্ছি। আর এখন জুহি এর উত্তরে বলে, যদি তুমি যাও তাহলে আমিও যাচ্ছি। আর জুহিকে এখন যাওয়ার থেকে সাং জিনভো কোনোভাবেই আটকাতে পারে না। তাই এই সময় সবাই মিলে তৈরি হয়ে যায় ডানজেনে ঢোকার জন্য। আর মিস্টার সং এই সময়ও বলছে, তার মানে আমাদেরকে এদের সঙ্গেই ডানজেনে যেতে হবে, তাই তো?
চলো কি আর করা যাবে। এখন আমরা দেখতে পাই যে মিস্টার কাং সমস্ত ক্রিমিনালগুলোর হাতকড়িগুলো খুলছে, আর তারপরেই সে মিস্টার সং এর দিকে এগিয়ে আসে আর বলে, আমি কাং টেসিক, আমি সার্ভাইলেন্স টিমে কাজ করি। আজকে আমাদের সঙ্গে রেডে এই সমস্ত ক্রিমিনালরা যাচ্ছে বলে আপনারা কোনো চাপ নেবেন না, ওদের ওপরে আমি পুরো নজর রাখবো। তাহলে আজকের টিমটাকে কে লিড করছে? যার পরে মিস্টার সং বলে, তাহলে আমি লিড করি নাকি? যেইটা শুনে মিস্টার কাংও রাজি হয়ে যায়। কিন্তু এরপরও মিস্টার সং সাং জিনবোকে জিজ্ঞাসা করে, আমি লিডার হলে তোমার কোনো সমস্যা নেই তো? যার উত্তরে সাং জিনবো বলে, না না, কিসের আবার সমস্যা। আর এই কথা শুনেই মিস্টার সং সাং জিনবোর কাছে মাথা নামিয়ে বলে, তোমাকে খুব ধন্যবাদ আমার উপর আবার বিশ্বাস করার জন্য। সেই দিনকে আমাদের রেডে 11 জন মারা গিয়েছে শুধুমাত্র আমার জন্য, আর যে 6 জন আমরা বেঁচে ফিরেছি সেগুলো শুধুমাত্রই তোমার জন্য। এটা পুরোপুরিভাবে আমার দোষ যে আমি সবাইকে বাঁচাতে পারিনি, কিন্তু তোমার জন্য আমি আজকে বেঁচে রয়েছি। ধন্যবাদ সাং। আর এরপরে মিস্টার সং জোরে করে চেঁচিয়ে বাকি সবাইকেও জানিয়ে দেয় যে সে আজকে টিমটাকে লিড করছে, যেইটাতে কারোরই কোনো সমস্যা থাকে না। তাই এই সময় তারা সবাই মিলে ডানজনে প্রবেশ করে। এখন ডানজনের ভেতরে সবাই ভালোই মনস্টার মারছিল, ক্রিমিনালরাও ভালোই কাজ করছিল। এমনকি তারা তো এরকম বলছিল, এসব খুবই বোরিং, একটু শক্তিশালী মনস্টার নেই এইখানে। অন্যদিকে মিস্টার সংও এই সময় এক হাত দিয়েই অনেকগুলো বিস্টকে মেরে ফেলেছিল, যাকে দেখে মিস্টার কিম ভাবে এক হাত নেই ঠিকই, কিন্তু তার মধ্যে দম এখনও আছে। অন্যদিকে মিস্টার সং মিস্টার কিমকে দেখে বলে, তুমি কি করছো এগুলো? এই নাকি তুমি আবার একটা তরোয়ালবাজ? যেইটা শুনে মিস্টার কিম বলে, আমরা কি আর কোনোদিনও আপনার মতো হতে পারবো? আর এই সময় মিস্টার সং এর সাং জিনবোর উপরও নজর পড়ে। সে বলে, বাহ, তুমি তো অনেকটাই বদলে গেছো, তুমি তো আগে খালি হাতে লড়াই করতে আসতে, আর এখন তোমার কাছে এত ভালো একটা চাকুও রয়েছে, খুব ভালো। আর এই সময় জুহিও সাং জিনবোকে একই কথাই বলে, হ্যাঁ সত্যি, আমার তো তোমাকে একবারও হিল করার প্রয়োজন হলো না, তুমি কি বাড়িতে এই কদিন ক্যারাটে প্র্যাকটিস করছিলে নাকি? যার উত্তরে সাং জিনবো হেসে বলে, না না, সেরকম কিছুই না, আমি আজকাল একটু ওয়ার্কআউট করছিলাম। এদিকে মিস্টার সং মনে মনে ভাবে, সত্যিই সাং জিনবো যতটা বদলে গেছে এতটা কেউই বদলায় না, তার মধ্যে এখন কোনো রকমেরই ভয় নেই, সে পুরোপুরি বদলে গেছে। অন্যদিকে জুহিও বদলে গেছে, জুহি এখন একটা ছোট্ট গবলিন দেখেও ভয় পাচ্ছে। তার পক্ষে হয়তো এইভাবে আর হান্টারের জব করা সম্ভব হবে না, তাকে হয়তো রিটায়ার করতে হবে। যাই হোক, এখন তারা সবাই মিলে সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় যে সেখান থেকে 3টে গুহা 3 দিকে চলে গেছে। যেটা দেখে এখন মিস্টার কাং বলে, কেমন হয় যদি আমরা 3টে দল 3টে গুহা দিয়ে চলে যাই? এখানকার মনস্টারগুলো ততটাও শক্তিশালী নয়, তাই হয়তো তেমন কোনো সমস্যা হবে না, আর আমরা ডানজনটাও তাড়াতাড়ি শেষ করে ফেলতে পারবো। এই প্ল্যানটা এই সময় মিস্টার সং এরও খুবই ভালোই লাগে, তাই সে বলে, হ্যাঁ এইভাবে করাই যায়। যার পরে মিস্টার কাং বলে, তাহলে আমি এই 3টে ক্রিমিনালকে নিয়ে ডান দিক দিয়ে যাচ্ছি। এরপর সাং জিনবো মিস্টার সংকে বলে, তাহলে আমি তুমি আর জুহি মিলে বাদিকে যাই, আর বাকি যে 2 জন পড়ে থাকে তারা মাঝখানের দিকে যায়। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যেই সাং জিনবো বুঝতে পারে যেখানে কিছু তো খারাপ চলছে, সবকিছু ঠিকঠাক নেই। আর সে এই সময় বাদিকে আসবে বলে ঠিক করে, তার পেছনে একটা কারণ আছে। সে আগে থেকেই জানে যে বসটা এই দিকেই আছে, আর সে বুঝতে পারছে যে ওই সমস্ত গবলিনকে মেরে তার কোনো লেভেল আপ হবে না, তাই লেভেল আপ করার জন্য তাকে ওই বসকে মারতে হবে। কিন্তু অন্যদিকে ওই ইন্সপেক্টরটা যে কি প্ল্যান করছে সেটা সাং জিনবো বুঝতে পারে না, কিন্তু কিছু তো একটা খারাপ হতে চলেছে সেটার আন্দাজ সে করে নেয়। এদিকে আমরা দেখতে পাই যে মিস্টার কাংয়ের সঙ্গে থাকা 3টে ক্রিমিনাল তাদের সামনে থাকা সমস্ত গবলিনসগুলোকে মেরে ফেলে। যার পরে তারা বলে, এদেরকে মারা কোনো ব্যাপার নাকি, এই সমস্ত গবলিনদেরকে দিয়ে কিচ্ছু হবে না। আর এই সময় আমরা জানতে পারি যে একটা গবলিনের শক্তি একটা সাধারণ মানুষের মতনই হয়, কিন্তু তাদের কোনো বুদ্ধি থাকে না, তাদের বুদ্ধি একদম ছোট বাচ্চাদের মতো। তাই তাদের হাতে যদি কোনো অস্ত্র চলে আসে তাই তারা একটু ভয়ানক হয়ে যায়। যেরকম একটা বাচ্চার হাতেও যদি অস্ত্র দিয়ে দেওয়া হয় তাহলেও যেমন সেটা একটা মুশকিল ব্যাপার, বোঝা যায় না যে সে সেটা দিয়ে কি করবে। যাই হোক, সত্যি কথা বলতে গেলে কি, এই সমস্ত মানুষ আর ম্যাজিক বিস্টদের মধ্যে তেমন কিছু পার্থক্য কিন্তু নেই। ম্যাজিক বিস্ট যতটা ভয়ানক, মানুষও কিন্তু ততটাই ভয়ানক। আর এরপরেই মিস্টার কাং তার সামনের ক্রিমিনালগুলোকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি কোনো বাচ্চাকে মারতে পারবে? যেই প্রশ্নটা শুনেই ওই ক্রিমিনালগুলো থমকে যায় আর বলে, বাচ্চাকে মারতে হবে মানে? এটা আবার কি ধরনের প্রশ্ন হলো? আর তাদের এই কথা শুনেই মিস্টার কাং একটু হেসে বলে, সত্যিই কিরকম একটা প্রশ্ন না এটা, কিন্তু তবুও তোমাদেরকে এখন এই ডানজনের মধ্যেই অনেকগুলো বাচ্চার সম্মুখীন হতে হবে। যেই কথাটা শুনেই ওই ক্রিমিনালগুলো কিছুই বুঝতে পারে না। তারা বলে, হঠাৎ করে এই ডানজনে বাচ্চা কোথা থেকে আসবে? আপনি কি বলছেন এই সমস্ত? কিন্তু মিস্টার কাং এখনও বলে যায়, বাচ্চারা আসবে আর তোমাদেরকে মারতে চাইবে, তাহলে কি তোমরা তাকে মারতে পারবে? আর এইবার ক্রিমিনালরা বলে, হ্যাঁ হ্যাঁ মারবো, মেরেই ফেলবো। আর তাদের এই কথা শুনে মিস্টার কাং হেসে হেসে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ, যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে তাদেরকে মারতেই হবে। অন্যদিকে এই সময় মিস্টার কিম এবং তার সঙ্গী
ভালোভাবেই গবলিন্সদেরকে মারছিল। এই সময় মিস্টার কিম বলে, রেইডটা যেরকম চলছে ভালোই চলছে, এরকমই চলুক, তাহলেই আমরা ডানজনটা তাড়াতাড়ি শেষ করে বেরোতে পারবো। আর যেহেতু সাং জিনবো এই ডানজনেই আছে, তার মানে নিশ্চয়ই এই ডানজনটা খুবই কমা। মানে আগে তো লোকে এরকমই বলতো, তাই না? কিন্তু হয়তো এই কথাটা প্রত্যেকবার সত্যি প্রমাণ নাও হতে পারে। যাই হোক, এই সময় মিস্টার কিমের মাথায় কি আসে কে জানে, সে হঠাৎই বলে, আমি ঠিক করে নিয়েছি, এই রেইডের পরেই আমি সাং জিনবোর কাছে যাব আর ক্ষমা চাইবো। আর একই সঙ্গে সে তার পার্টনারকেও বলে, আমি জানি তোমারও কেমন একটা লাগছে, সেদিনকে সত্যিই আমাদের ওইভাবে পালিয়ে আসাটা হয়তো একদম ঠিক হয়নি, তাই আমাদেরকে সাং জিনবোর কাছে ক্ষমাটা চাওয়াই দরকার। হয়তো সে আমাদেরকে ক্ষমা করবে না, কিন্তু তবুও আমাদেরকে এটুকু করতেই হবে। যাই হোক, এই সমস্ত কথা বলার পরে তারা বলে, ঠিক আছে চলো আমরা আপাতত এই ডানজনটা শেষ করি, তারপর দেখছি। তারা এই সময় হান্টিং করতে করতে গুহার একেবারে শেষে চলে যায়। আর তারা ভাবে বাকি দুটো দলের মধ্যে কেউ হয়তো এখনো পর্যন্ত এখানে পৌঁছায়নি। কিন্তু তার থেকে একটু সামনে গিয়ে মিস্টার কিম হঠাৎই চমকে যায় আর বলে, এই সমস্ত কি হচ্ছে এখানে? আর এরই সঙ্গে সোলো লেভেলিং এর পর্ব 10 এখানেই শেষ হয়। তাহলে মিস্টার কিম এখন কি দেখলো? সে কি এই ডানজনের বসকে দেখলো, নাকি ওই ইন্সপেক্টর ক্রিমিনালদেরকে মেরে ফেললো? আপনাদের কি মনে হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর এর পরের পর্বটা দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।